নমস্কার বন্ধুগণ, আপনাদের স্টক মার্কেট বেসিক্স ফর বেঙ্গলি অডিয়েন্সে স্বাগত জানাচ্ছি। কালকে আমার ভিডিওটা যারা দেখেছেন তাদের কাছ থেকে আমি একটা দুটো ফিডব্যাক পেয়েছি, তো তার ভিত্তিতেই বলি। কালকে আমি যেরকম ফুল সার্ভিস ব্রোকার আর ডিসকাউন্ট ব্রোকারের কথা বলেছিলাম, তো দু একজন আমাকে জানিয়েছে যে যারা এখনও অবধি ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে পারেনি তাদের জন্য যেন একটা কোনো স্টেপ বাই স্টেপ গাইড বা কিছু যেন দেওয়া যায়। তো আমি নিজে পার্সোনালি ইউজ করি জিরোধা। তো জিরোধায় কী করে আপনি ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজে, সেটার একটা গাইড এই লিঙ্কে দিয়ে দিচ্ছি। নাম্বার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করবেন। তো আগের দিন আমরা কথা বলছিলাম আমরা কীভাবে আমাদের পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করতে পারি। তাতে আমাদের কী কী উঠে এসছে, যে সফটওয়্যার অ্যান্ড আইটিতে 20%, ফাইন্যান্সিয়ালসে 20%, ইনফ্রাস্ট্রাকচারে 20%, ফার্মাতে 10%, এফএমসিজিতে 10%, আর অন্যান্য এই 5টা ইন্ডাস্ট্রির বাইরে কোথাও 20% আপনারা ইনভেস্ট করতে পারেন। তো কেন আমরা এরকমভাবে ডিভাইড করেছি পোর্টফোলিওটাকে, তার ব্যাপারে একটা ব্রিফ ওভারভিউ দিচ্ছি। চলুন সফটওয়্যার অ্যান্ড আইটি দিয়েই শুরু করা যাক। কেন আমি 20% ধরছি? আমরা চলে এসেছি মানি কন্ট্রোল ওয়েবসাইটে। সেখানে সেক্টর ওয়াইজ কোন কোন সেক্টর কীরকম পারফর্ম করেছে তার একটা চার্ট দেওয়া আছে। তো এখানে যদি আপনারা দেখেন যে সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস একদম নিচের দিকে আছে, আপনারা নিজেরাই খুঁজতে পারবেন। সফটওয়্যার অ্যান্ড আইটি সার্ভিসেস 1 ইয়ারে 110.25% তাদের গ্রোথ হয়েছে, মানে স্টকের দামের ভিত্তিতে। আপনারা যদি অন্য সেক্টরগুলো দেখেন সেই তুলনায় সব সেক্টরেরই কম হয়েছে। তো বলা যেতেই পারে যে আইটিতে সবচেয়ে বেশি গ্রোথ হয়েছে লাস্ট এক বছরে, কারণ কোভিড প্রুফ ইন্ডাস্ট্রি এটা। কোভিড প্রুফ কেন বলছি? কারণ অন্যান্য ইন্ডাস্ট্রিতে যদিও কিছুটা ধাক্কা এসেছে, কিন্তু আইটিতে কিন্তু ওয়ার্ক ফ্রম হোম কালচার আছে বলে ওয়ার্ক ফ্রম হোমের থ্রু দিয়ে এদের কিন্তু খুব একটা ব্যবসায় ধাক্কা আসেনি। দ্বিতীয় নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়ালসে কেন আমরা 20% রেখেছি, কারণ আপনারা যদি খবর নেন তাহলে দেখবেন যে নিফটি 50-তে সবচেয়ে বেশি ওয়েটেজ ফাইন্যান্সিয়ালসকেই দেওয়া আছে। তারপরে আসছে ইনফ্রাস্ট্রাকচার। কেন আমরা ইনফ্রাস্ট্রাকচারে 20% অ্যালোকেট করছি? হ্যাঁ, তো আমরা চলে এসেছি ইকোনমিক টাইমসের একটা আর্টিকেলে, যেখানে বলা আছে বাজেট 2021 ফোকাস অন ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং টু বুস্ট ইকোনমিক রিকভারি। মানে এটা কারা বলছে? এটা বলছে ফিচ, যে একটা রেটিং এজেন্সি। তারা বলছে এইবারের বাজেটের যা ইনফ্রাস্ট্রাকচার অ্যালোকেশন হয়েছে সেটা অন্যবারের থেকেও বেশি আছে। এরপরে আমরা চলে এসেছি ফার্মাসিউটিক্যালে 10%। তো আপনারা যদি সার্চ করেন ইন্ডিয়া কতগুলো দেশে ভ্যাকসিন সরবরাহ করেছে, তাহলে প্রথমেই আসবে ইন্ডিয়া হ্যাজ এক্সপোর্টেড মোর দ্যান 60 মিলিয়ন ভ্যাকসিন, মানে 6 কোটি ভ্যাকসিন দিয়েছে 76টা কান্ট্রিকে, মানে 76টা দেশে আমাদের ভ্যাকসিন পৌঁছেছে। তারপর থেকেই আপনারা দেখবেন যে ইন্ডিয়াকে বলা হচ্ছে ফার্মাসি অফ দি ওয়ার্ল্ড। এরপরে আসছে এফএমসিজি। কেন আমরা এখানে 10% অ্যালোকেট করেছি? কারণ ইন্ডিয়াতে 130 কোটি জনসংখ্যা, বুঝতেই পারছেন যে কনজামশন গুডসের ওপর অলওয়েজ একটা ডিমান্ড থাকবে এবং কনজামশন বেসড স্টকসগুলো একটু বাড়বেই। তাছাড়া রয়েছে আদার্স 20%, যেখানে আমরা এমন কিছু স্টককে রাখবো যেটা আমরা এই 5টা ইন্ডাস্ট্রির থেকে নয়, কিন্তু এরকম কিছু স্টক হতে পারে যেটা হয়তো একটা স্টকই 3-4টে ইন্ডাস্ট্রিকে কভার করে। সেটার ব্যাপারে এর পরবর্তীকালে আসবো। সো হাউ ডু উই ডিটারমাইন ইফ এ স্টক ইজ ফান্ডামেন্টালি স্ট্রং? তাহলে আপনি যখন প্রথমবার আপনার পোর্টফোলিও বানাবেন, আপনি কি করে বুঝবেন আপনি যে স্টকটা নিচ্ছেন সেটা ফান্ডামেন্টালি স্ট্রং কি না? মানে কিসের ভিত্তিতে আপনি একটা স্টককে আপনার পোর্টফোলিওতে নেবেন? আসুন সেটা দেখা যাক। তো আজকের এপিসোডটাও আমরা শুরু করছি ওয়ারেন বাফেটের একটা কোট দিয়ে, দেয়ার ইজেন্ট আ ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ওয়ে টু ডিটারমাইন ইন্ট্রিনসিক ওয়ার্থ, বাট ইটস মোস্ট অফেন এস্টিমেটেড বাই অ্যানালাইজিং এ কোম্পানিজ ফান্ডামেন্টালস। তাই আমরা বুঝতে পারছি ফান্ডামেন্টালটা যাচাই করে নেওয়াটা খুব জরুরি যে কোনো স্টকের পক্ষে। আজকে আপনি নিশ্চয়ই এমন কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন না যেখানে 100 কোটি টাকা প্রফিট কিন্তু 200 কোটি টাকা বছরের ডেপ্ট চোকায়। তো তাই জন্যই আমাদের কিছু ফান্ডামেন্টাল প্যারামিটার লাগবে, যেটা দিয়ে আমরা বিচার করব কীভাবে একটা কোম্পানিকে আমরা বলছি এটা ফান্ডামেন্টালি স্ট্রং কি নয়। তো 5 বেসিক প্যারামিটার্সের মধ্যে আমি ধরছি ইপিএস, যেটা হচ্ছে আর্নিংস পার শেয়ার। তারপরে আছে শেয়ার হোল্ডিং সামারি। তারপরে আছে ডেপ্ট ফ্রি কোম্পানি কিনা। তারপরে
হচ্ছে ইনক্রিজিং প্রফিটস ওভার এ স্প্যান অফ 3 to 5 years, মানে তার প্রফিট 3-4-5 বছর ধরে বাড়ছে কি না। আর 5 নম্বর এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কম্পিটিশন স্টাডি। মানে প্রথম চারটে যদি নাও হয় তাহলেও একটা স্টককে আপনি নিতে পারেন যদি দেখেন যে একটা কোনো স্টকের কোনো কম্পিটিটার নেই। আর্নিংস পার শেয়ার ইজ ক্যালকুলেটেড অ্যাজ এ কোম্পানিজ প্রফিট ডিভাইডেড বাই দ্য আউটস্ট্যান্ডিং শেয়ার্স অফ ইটস কমন স্টক। মানে বাজারে যতগুলো শেয়ার ছাড়া আছে কোম্পানির প্রফিটটাকে সেটা দিয়ে ডিভাইড করলে আর্নিংস পার শেয়ারটা পাওয়া যায়। মোটামুটি আপনি যদি লাস্ট 5 বছরের কোনো কোম্পানির ইপিএস দেখেন তাহলে, এবং সেটা যদি গ্রোথ ফেজে থাকে, মানে ইপিএসটা প্রত্যেক বছর বাড়ছে, তাহলে বলা যেতে পারে এই কোম্পানিটার একটা ফান্ডামেন্টাল অ্যাটলিস্ট স্ট্রং। ইপিএসের সাথে আপনি কোম্পানিটার লাস্ট 5 বছরের স্টকের ভ্যালুও চেক করে নিতে পারেন। দেখবেন যদি ইপিএস ভালো থাকে তাহলে সেই স্টকটাও আস্তে আস্তে বাড়ছে। দ্বিতীয়টা হচ্ছে শেয়ার হোল্ডিং সামারি। দ্য শেয়ার হোল্ডিং প্যাটার্ন শোজ হাউ দ্য শেয়ারস অফ দ্য কোম্পানি আর ডিস্ট্রিবিউটেড অ্যামং ইটস ডিফারেন্ট এন্টিটিস। মানে আপনি যেই স্টকটা কিনতে চলেছেন সেই স্টকটাতে কোন কোন কোম্পানি বা কীভাবে প্রোমোটারের কত পার্সেন্ট শেয়ার, রিটেল ইনভেস্টারের কত পার্সেন্ট শেয়ার। তো প্রোমোটার শেয়ার হোল্ডিং শুড বি মোর দেন 50%। কেন বলছি? কারণ ধরুন আপনি একটা স্টক কিনছেন যেটার মালিক যে বা প্রোমোটার যে, সে নিজেই সেই স্টকটার ওপর হোল্ড কমিয়ে ফেলছে, মানে কি কিছু গড়বড় আছে। তাহলে সেই স্টকের ওপর একটুখানি আপনি ভালো করে বিচার করেই কিনতে পারেন। আর যদি দেখেন কোনো স্টক যেখানে প্রোমোটারটা 50% ওপর শেয়ার রেখে দিয়েছে, মানে কি সেই স্টকটার কিন্তু একটা ফান্ডামেন্টাল ভালো, মানে প্রোমোটাররা নিজেরা বলছে যে আমরা বেশি করে স্টক কিনে রেখে দিচ্ছি, তার মানে ভবিষ্যতে সেই স্টকটার উন্নতি হওয়ার স্কোপ আছে। তার সাথে আপনি দেখতে পারেন এফআইআই আর ডিআইআই কত পার্সেন্ট শেয়ার হোল্ড করছে এই স্টকটাতে। এফআইআই মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, ডিআইআই মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর মানে এমন কিছু কোম্পানি যেটা ফরেন থেকে ইন্ডিয়ায় টাকা লাগিয়েছে, তারা কোনো মিউচুয়াল ফান্ড বা কোনো হেজ ফান্ড বা অন্য কোনো ফান্ড হতে পারে। আর ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর মানে এমন কিছু ফান্ড যারা ইন্ডিয়ার মধ্যে থেকেই শেয়ারে পয়সা লাগিয়েছে, যারা কোনো মিউচুয়াল ফান্ড, হেজ ফান্ড বা অন্য কোনো ফান্ড হতে পারে। তো তারা কত পার্সেন্ট শেয়ার হোল্ড করছে সেটাও খুব ইম্পর্টেন্ট, কারণ এরা কিন্তু শেয়ার মার্কেটটা খুব ভালোভাবে বোঝে। তো এরা যদি কোনো স্টকে বেশি ইনভেস্ট করে থাকে তাহলে আপনারা বুঝে নেবেন যে এই স্টকটা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং। 3 নম্বরটা হচ্ছে ডেপ্ট ফ্রি কিনা। এ ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি শুড হ্যাভ নো ডেপ্ট অর লেস ডেপ্ট অ্যাজ কম্পেয়ার টু ইটস প্রফিট। মানে কি? মানে আপনি এমন কোনো স্টকে নিশ্চয়ই ইনভেস্ট করবেন না যেখানে ডেপ্ট প্রচুর বেশি। মানে আপনি একটু আগে যেটা বোঝালাম আপনাকে, মানে একটা কোম্পানির 100 কোটি টাকার প্রফিট কিন্তু 200 কোটি টাকা তার ডেপ্ট, এরকম কোম্পানিতে নিশ্চয়ই আপনি ইনভেস্ট করতে চাইবেন না। তো ডেপ্ট দু রকমের হতে পারে, শর্ট টার্ম বরোয়িং আর লং টার্ম বরোয়িং। শর্ট টার্ম বরোয়িং মানে এমন কিছু ফাইন্যান্সিয়াল অব্লিগেশন যেটা এই বছরই পে করতে হবে, মানে এই বছরের মধ্যেই দেনাটা চুকিয়ে দিতে হবে। আর লং টার্ম বরোয়িং মানে এমন কিছু ফাইন্যান্সিয়াল অব্লিগেশন যেটা 1 বছর পর চোকালেও চলবে, তো এটাকে আমরা নন কারেন্ট লায়াবিলিটি বলে থাকি। 4 নম্বরটা হচ্ছে ইনক্রিজিং প্রফিটস। হ্যাঁ, লাস্ট 5 বছরে আপনি যদি তার প্রফিট দেখেন সেটা যেন বাড়তে থাকে, মানে যে কোনো স্টকের যদি লাস্ট 5 বছরের প্রফিট আপনি দেখে রাখেন এবং সেটা ইনক্রিজিং, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই স্টকটা ভালো, কারণ লাস্ট 5 বছর ধরে তার প্রফিট বাড়ছে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, কম্পিটিশন স্টাডি। কেন আমি বলছি কম্পিটিশন স্টাডিটা খুব ইম্পর্টেন্ট? কারণ সাপোজ যেটা আপনাকে বোঝালাম, যদি কোনো একটা সেক্টরে একটা কোম্পানির কোনো কম্পিটিশনই না থাকে তাহলে সেইটাকে চোখ বন্ধ করে কিনে নেওয়া যায় সেই স্টকটাকে। তাছাড়া আমরা কি দেখতে পারি, উই মাস্ট গিভ প্রেফারেন্স টু ইন্ডাস্ট্রি লিডার্স ক্যালকুলেটেড ইন টার্মস অফ মার্কেট ক্যাপিটালাইজেশন। তো কম্পিটিশন স্টাডিতে আপনি যে স্টকটা কিনছেন তাছাড়া সেই সেক্টরে অন্য যে কোম্পানিগুলো আছে তার মার্কেট ক্যাপ কত সেটাকে দেখতে হবে, সে ওই ইন্ডাস্ট্রির লিডার কিনা, ওই সেক্টরটার লিডার কিনা, সেটা আপনি একটুখানি যাচাই করে নেবেন। তাছাড়া আপনারা পিই রেশিও দেখতে পারেন, প্রফিট ইজ টু ইকুইটি রেশিও, উইচ ইজ দ্য রেশিও ফর ভ্যালুইং এ কোম্পানি দ্যাট মেজার্স ইটস কারেন্ট শেয়ার প্রাইস রিলেটিভ টু ইটস ইপিএস। তাহলে পিই রেশিওর মানে কি দাঁড়ালো? বাংলা ভাষায় যাকে বলে আপনার শেয়ারটার ভ্যালু ভাগ দ্য ইপিএস, মানে প্রফিট ইজ টু ইকুইটি রেশিওটা যত কম থাকবে তত ভালো। তো
তো আসুন দেখে নিই কীভাবে এই 5টা প্যারামিটার আমরা অনলাইনে সার্চ করে খুঁজতে পারবো। হ্যাঁ, তো প্রথমেই আসছি মানি কন্ট্রোল ওয়েবসাইটে, আবার চলে এসেছি। এখানে আমি টিসিএস বলে সার্চ করেছি। এই মানি কন্ট্রোল ওয়েবসাইটটা আমি নিজেও ইউজ করে থাকি, আপনারাও ইউজ করতে পারেন, খুব ভালো ওয়েবসাইট। এবং এখানে এসে আপনি যদি কোনো স্টকের ব্যাপারে সার্চ করেন তাহলে তার সব রকম ইনফরমেশান এখানে পাওয়া যায়। আসুন এখানে আমরা এক একটা করে প্যারামিটার সার্চ করি। ইপিএস প্রথমটা, ফাইন্যান্সিয়ালস বলে একটা ট্যাব আছে। এই ফাইন্যান্সিয়ালস ট্যাবে আপনি ইপিএস দেখতে পারবেন। দেখুন লাস্ট 5টা কোয়ার্টারে ইপিএস কীভাবে বাড়ছে বা কমছে। এটা হচ্ছে ডিসেম্বর 19-এর কোয়ার্টার 21.63, এটা হচ্ছে ডিসেম্বর 19-এর কোয়ার্টার 21.63, মার্চ 20-তে 21.45, জুনে 18.68, একটু কমে গেছিলো কারণ তখন কোভিডে আক্রান্ত ছিল পুরো দেশ। তারপরে সেপ্টেম্বর 20-তে 19.93 আবার বাড়তে শুরু করেছে, আর ডিসেম্বরে 23.19, যেটা কিনা খুবই ভালো। তাহলে বলা যেতে পারে মোটামুটি লাস্ট 5টা কোয়ার্টারে ইপিএসটা মোটামুটি স্টেবল আছে এবং আস্তে আস্তে বাড়ছে। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রোমোটাররা 72% শেয়ার রেখে দিয়েছে, মানে টিসিএসের মালিক মানে টাটা সন্স, তারা 72% শেয়ার রেখে দিয়েছে। মানে বলতেই পারেন যে এই স্টকটা অনেকটাই স্টেবল সেই দিক দিয়ে। তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এফআইআই মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা 15.88% শেয়ার রেখে দিয়েছে, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা 7.79% শেয়ার রেখে দিয়েছে। তার মানে অনলি 4% কি 4.3% শেয়ার এটা পাবলিকের কাছে রয়েছে। এটা একটা খুব ভালো দিক এই স্টকটার। আচ্ছা, এবারে দেখা যাক ডেপ্ট ফ্রি কোম্পানি কিনা। তো ডেপ্ট ফ্রি দেখার জন্য আমি চলে আসছি ব্যালেন্স শিটে। আপনাকে ডিটেইলড ব্যালেন্স শিট দেখতে হবে। এই যে ডিটেল ব্যালেন্স শিট আপনি দেখতে পারবেন স্ট্যান্ডঅ্যালোনে ফাইন্যান্সিয়ালসে। লং টার্ম বরোয়িং 0 এখন কারেন্টলি, আগে ডেপ্ট ছিল এখন ডেপ্ট কমিয়ে ফেলেছে, এটা খুব ভালো দিক একটা। শর্ট টার্ম বরোয়িংও 0, মানে এই কোম্পানিটার কোনো ডেপ্ট নেই, কোনো দেনা নেই। তাহলে এটা একটা ভালো দিক এই কোম্পানিটার। এবারে আমরা দেখব 4th প্যারামিটার, যেটা কিনা নেট প্রফিট। তো আপনি দেখতে পাচ্ছেন নেট প্রফিট কীভাবে বাড়ছে বা কমছে। তো দেখে নিন ডিসেম্বর 19 হচ্ছে লাস্টেরটা, আর ডিসেম্বর 20 হচ্ছে প্রথমেরটা, মানে 8143, তারপরে 8093, তারপরে কোভিডের জন্য একটু কমে গেছিলো 7049, 7504, আবার 8727, মানে ডিসেম্বর 2020-তে আবার নেট প্রফিট বেড়ে গেছে। তো অ্যানুয়ালি আমরা যদি দেখি তো লাস্ট 5 বছরে এর নেট প্রফিট কেমন বেড়েছে আসুন দেখি। 2016 সালে ছিল 24,338, তারপরে 26,357, তারপর 25,880, তারপরে 31,562, তারপরে 32,447, মানে মোটামুটি ইনক্রিজিং ট্রেন্ড আছে নেট প্রফিটে লাস্ট 5 বছরের নিরিখে। তাহলে বলা যেতে পারে 4th প্যারামিটারটাও এটা এই কোম্পানিটার খুব ভালো। তো আমরা 5th প্যারামিটারে চলে এলাম, যেটা কিনা কম্পিটিশন স্টাডি। তো দেখতেই পাচ্ছেন মার্কেট ক্যাপ টিসিএসের কত আছে, 11,50,781 কোটি মার্কেট ক্যাপ। তার চাইতে বাকি যে 4টে কোম্পানি এখানে দেখাচ্ছে তাদের মার্কেট ক্যাপ অনেকটাই কম। তার সাথে আরও জুড়ে যাচ্ছে কি ডেপ্ট টু ইকুইটি, মানে কত টাকা ডেপ্ট আছে, কত টাকা দেনা আছে একটা ইকুইটি শেয়ারের ওপর। কোনো দেনাই নেই কোম্পানিটার। টিসিএস ইনফোসিস দুটোর মধ্যে কারোরই দেনা নেই, একমাত্র এইচসিএল উইপ্রো টেক মাহিন্দ্রার হালকা একটু ডেপ্ট আছে। তাহলে আর কি দেখা যেতে পারে, তাছাড়া আমি আরেকটা টার্ম ইউজ করেছি পিই রেশিও, মানে প্রফিট ইস টু ইকুইটি রেশিও। তো আপনি দেখতে পাচ্ছেন টিসিএসের প্রফিট ইস টু ইকুইটি সবচেয়ে বেশি 36.84 বাকিদের তুলনায়। সুতরাং এটা খুবই স্টেবল স্টক, কিন্তু এটাও ঠিক যে অন্যদের তুলনায় এই অনেকটাই এগিয়ে গেছে। তাছাড়া আমরা নেট প্রফিটও দেখতে পাচ্ছি, এখানে নেট প্রফিট বাকিদের তুলনায় টিসিএসের অনেকটাই বেশি। সেকেন্ড যে আছে ইনফোসিস, তার তুলনায় নেট প্রফিট অলমোস্ট ডাবল। তো চলুন আমরা একদম শেষের পার্টে চলে এসেছি, লেটস স্টার্ট বিল্ডিং আওয়ার পোর্টফোলিও। তো চলে এসেছি আমার 10টা স্টকের একটা পোর্টফোলিওতে। আপনারা চাইলে নিজের মতন পোর্টফোলিও বানাতে পারেন, এটা জাস্ট একটা ইন্ডিকেটার। তো দেখে নিই এই 10টা কোম্পানি কী কী। সফটওয়্যার আর আইটিতে রেখেছি টিসিএস ইনফোসিস,
আপনাকে দেখিয়েছি টিসিএস কীভাবে একটা ডেট ফ্রি কোম্পানি, কীভাবে 5টা প্যারামিটারই টিসিএস স্যাটিসফাই করছে। তার সাথে ইনফোসিসও ডেট ফ্রি কোম্পানি, এবং টিসিএসের মতন না হলেও এর প্রফিট অনেকটাই বেশি। তারপরে আছে ফাইন্যান্সিয়ালস, মানে ব্যাঙ্কিং আর নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের। তো এইচডিএফসি ব্যাঙ্ক আর হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন, এই দুটোকে রেখেছি ফাইন্যান্সিয়ালসে। তো দেখে নিই এইচডিএফসি ব্যাঙ্ক আর এইচডিএফসির প্যারামিটারগুলো। তো আমরা চলে এসেছি এইচডিএফসি ব্যাঙ্কের পেজে, মানি কন্ট্রোলের মধ্যে। সার্চ বারে গিয়ে এইচডিএফসি ব্যাঙ্ক সার্চ করুন, একদম নিচে চলে আসছি আমরা। প্রথমে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নিই। প্রোমোটার 26, এফআইআই 39.35, ডিআইআই 21.71। তার মানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যথেষ্ট ভালো আছে এই কোম্পানিটার। তারপর আমরা চলে এসেছি ইপিএসে। ডিসেম্বর 2019 থেকে 14, মার্চে 13.3, জুনে 12.60 হয়ে গেছিল কোভিডের জন্য। ইপিএস 14 হয়ে গেছে সেপ্টেম্বর 2020-তে, আর ডিসেম্বরে আবার 2020-তে 15.90 হয়ে গেছে। চলুন একবার ব্যালেন্স শিটটাও দেখে নিই। এবার আমরা চলে এসেছি একদম নিচে পিয়ার্সে। তো এইচডিএফসি ব্যাঙ্কের মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি, তারপরে আছে আইসিআইসিআই ব্যাঙ্ক, তার সাথে পিই রেশিও ভালো আছে 26.80। আইসিআইসিআই ব্যাঙ্কের উল্টে বেশি আছে 27.12, তাই আমরা এইচডিএফসি ব্যাঙ্কে পিক করেছি অন্য ব্যাঙ্কের তুলনায়। এরপরে আমরা চলে এসেছি হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনে। এর প্যারামিটারগুলো আমরা চেক করে নিই একটু। আমরা চলে এসেছি শেয়ার হোল্ডিং প্যাটার্নে। দেখতেই পাচ্ছেন এফআইআই এর কাছে 71.95% শেয়ার আছে, ডিআইআই এর কাছে 17.33% শেয়ার আছে। মানে মোটামুটি বলতে পারেন এটা একটা স্টেবল স্টক, কারণ মোটামুটি 88% এফআইআই আর ডিআইআইরা কিনে রেখেছে। এরপর আমরা চলে এলাম ইপিএসে। ডিসেম্বর 19 থেকে দেখতে শুরু করছি 22.16, মার্চে 22.01, জুনে 20.86, সেপ্টেম্বরে 26, আর ডিসেম্বর 2020-তে 28.79। তাহলে বলা যেতে পারে ইপিএসও এটার গ্রোয়িং। তো এটা এই প্যারামিটারটাও ঠিকঠাকই লাগছে। আমরা এখন চলে এসেছি মার্কেট কম্পিটিশন ফর এইচডিএফসি দেখার জন্য। দেখতেই পাচ্ছেন বাকি কম্পিউটারের থেকে এর মার্কেট ক্যাপ অনেকটাই বেশি, সুতরাং বলা যেতেই পারে বাকি সব কম্পিটিশন এর কাছে খুবই মাইনর কম্পিটিশন, এবং ডেট টু ইকুইটি রেশিও খুবই কম। তার সাথে নেট প্রফিটও অনেকটাই বেশি এইচডিএফসি, তাই আমরা এইচডিএফসিকে আমাদের পোর্টফোলিওতে রাখতেই পারি। এইভাবে প্রত্যেকটা শেয়ারে না গিয়ে আপনারা নিজেরা চেক করে নিতে পারেন কীভাবে বাকি 10টা শেয়ারও কিছু না কিছু প্যারামিটার স্যাটিসফাই করছে। একটা দুটো প্যারামিটার স্যাটিসফাই নাই করতে পারে, কিন্তু বাকিগুলো যদি স্যাটিসফাই করে তাহলে আপনারা আপনাদের পোর্টফোলিওতে রাখতেই পারেন। তো এর মধ্যে একটা কথা বলে দিই, আদার্সের ব্যাপারে যেহেতু আমি খুব একটা কিছু বলিনি, তো এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজটাকে আমরা সবাই আমাদের পোর্টফোলিওতে রাখতে চাইবো এই কারণেই, কারণ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই স্টকটা নিজেই একটা পোর্টফোলিও। কেন বলছি? কারণ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের টেলিকম, মানে আপনি জানেন জিও আছে, তার সাথে তারা এফএমসিজিতেও এখন রিলায়েন্স এফএমসিজি ব্যবসা শুরু করছে, তার সাথে অয়েল রিফাইনারি ব্যবসা তো এদের আছেই। সুতরাং বলা যেতে পারে 3-4টে ভার্টিকালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সার্ভ করে, সুতরাং এটা নিজেই একটা পোর্টফোলিও। এরকম একটা শেয়ারকে নিজেদের পোর্টফোলিওতে রাখাটা খুবই জরুরি। তার সাথে আদার্সে আমি আরেকটা রেখেছি আইআরসিটিসি। আপনারা সবাই জানেন আইআরসিটিসি হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং সার্ভিসেস। তো এখানে এই স্টকটা বলতে পারেন একটা মোটামুটি মনোপলি করে নিয়েছে, কারণ আপনি যখনই অনলাইনে টিকিট কাটতে যাবেন তখনই আপনাকে আইআরসিটিসির থ্রু দিয়ে কাটতে হবে। কোনো রকম ক্যাটারিং সার্ভিস যদি আপনি নেন যেটা অ্যাপ্রুভড বাই রেলওয়েজ, সেটা হচ্ছে আইআরসিটিসি থ্রু দিয়েই করতে হবে। সুতরাং আমরা বলতেই পারি আইআরসিটিসি মোটামুটি একটা মনোপলি ব্যবসা চালাচ্ছে এখানে, তাই আইআরসিটিসিকে আমরা রাখছি। তার সাথে এফএমসিজির হিন্দুস্তান ইউনিলিভারকেও আমরা একটুখানি রেখেছি এই কারণেই, কারণ
আপনারা দেখবেন হিন্দুস্তান ইউনিলিভারের প্রোডাক্টস যা যা আছে সবার বাড়িতেই একটা না একটা কিছু হিন্দুস্তান ইউনিলিভারের প্রোডাক্ট বাড়িতে থাকেই। আপনারা চাইলে একটু সার্চ করে নেবেন হিন্দুস্তান ইউনিলিভারের প্রোডাক্টসের মধ্যে কী কী পড়ে। এটা খুবই বড় কোম্পানি, এফএমসিজিতে এত বড় কোম্পানি ইন্ডিয়াতে আর একটাও নেই। তো এইভাবে আপনি 10টা স্টকের একটা পোর্টফোলিও বানাতেই পারেন, কিন্তু ডিসিশনটা আপনার। আপনি চাইলে এর মধ্যে কোনো স্টক বাদ দিয়ে নতুন কোনো স্টক নিতেই পারেন। আমি সবকটা স্টকই একদম লার্জ ক্যাপ, মানে সবচেয়ে সেফ স্টকস নিয়ে এই পোর্টফোলিওটা বানিয়েছি। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। আমি বুঝতে পারছি এই ভিডিওটা একটু লম্বা, কিন্তু সবাইকে একটা হ্যান্ডস অন ট্রেনিং টাইপের দেওয়ার জন্য এই ভিডিওটা একটু লম্বা করতে হয়েছে। আপনারা পছন্দ হলে লাইক করবেন, আর যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।